আসসালামু আলাইকুম এভরিওয়ান। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আল-রাব্বি সিমেন্স। আজকে আমরা জিওগ্রাফির খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম, যে ক্লাসটিতে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার পড়বো এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষায় নতুন নানা ধরনের প্রশ্ন আসে কিন্তু, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমাদের উত্তর করতে হয়। প্রশ্নগুলো বেশ ইম্পর্ট্যান্ট। তো তার আগে তোমরা একটু আমাকে জানিয়ে দাও তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা ক্লাসটি, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। যারা যারা জয়েন করেছো তারা একটু জানিয়ে দাও যে ঠিক মতো ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। এবং তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে। আজকে আমরা নতুন একটি ব্যাপার শিখব। আমরা 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আজকের ক্লাসটি কন্ডাক্ট করব। একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিলে খুব ভালো হয়। কমেন্টে এভরিওয়ান মেনশন দিয়ে দিচ্ছি আমরা, এবং তোমরা যারা আছো, যারা জয়েন করছো, তোমাদের ফ্রেন্ডদেরও তোমরা কমেন্টে মেনশন করে দাও, এবং তারা যাতে জয়েন করে ব্যাপারটি নিশ্চিত করো। দেখি কারা কারা জয়েন করে, তারপর আমরা আমাদের ক্লাসে ইন করছি। ওকে, তো আজকের যে অধ্যায়টি হচ্ছে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। তো জলবায়ু অঞ্চল এবং পরিবর্তন, এইখানে এই অধ্যায়ে দুইটা ভাগ খুব স্পষ্টত। একটা জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন। তো এই দুইটা ভাগ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে সাবিকুন জয়েন করেছে। সাবিকুন, তোমার বাকি বন্ধুদের একটু মেনশন করে দিবে যাতে তারা খুব সহজে জয়েন হয়ে যেতে পারে আমাদের আজকের ক্লাসে। ওকে, যেটা বলছিলাম, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, এই দুইটা পার্ট নিয়ে কথা বলবো, এবং এই দুইটা পার্টে পরীক্ষায় আসার মতো সব টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত এই পার্ট থেকে পরীক্ষায় আসার জন্য আমরা 3টা জলবায়ু অঞ্চলের উপর গুরুত্ব আরোপ করে থাকি। কয়টা জলবায়ু অঞ্চল? 3টা জলবায়ু অঞ্চলের উপর গুরুত্ব আরোপ করে থাকি, এবং এই 3টা জলবায়ু অঞ্চল সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই 3টা জলবায়ু অঞ্চল নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। একই সাথে জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু বেসিক আলোচনা করব। সিদরাতুল মুনতাহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিকুন, মুফাসসির, আচ্ছা তোমরা এত কম কেন মানুষ, আমাকে একটু বলবা এত কম মানুষ কেন? একটু কি আমাকে জানাবা এত কম মানুষ কেন? একটু জানাবা আমাকে এত কম মানুষ কেন আজকে? আমরা তো মাঝে ব্রেক রাখলাম তোমাদের এক্সামের জন্য। তাসলিমা জয়েন করেছে। আজিজ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আনোয়ার জয়েন করছে। ওয়ালাইকুম সালাম আনোয়ার। তারপর বাকি বন্ধুদের একটু মেনশন করে দাও, তোমাদের কোনো বন্ধু পরিচিত বন্ধু বান্ধব এখানে ভর্তি হয় নাই? টেস্ট পরীক্ষা দিয়ে এসে এখন ক্লাস করতেছে, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয় নাই? আমি যতটুকু জানি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য বেশ কিছুদিন রুটিন পিছানো হয়েছিল। ওকে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা চলতেছে, আমরা বাড়তি কথায় যাব না। তো চলো আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে শুরু করি। প্রথমেই আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক একটু খাতার উপর নোট করি। ইম্পর্টেন্ট টপিক লিখছো? ইম্পর্টেন্ট টপিকস খাতার উপর।
খাতার উপর ইম্পর্টেন্ট টপিক কি লিখছো? লিখার পর একটু লিখো নিরক্ষীয় অঞ্চল। 2 ভূমধ্য সাগরীয় অঞ্চল। 3 মৌসুমী জলবায়ু অঞ্চল। 4 বাংলাদেশ প্লাস জলবায়ু পরিবর্তন। এইগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং বাকি যা কিছু আছে চ্যাপ্টারের এই জিনিসগুলো তোমরা এমসিকিউর জন্য পড়বা। আমাকে একটু জানাও যে তোমরা লিখে নিছো কিনা, একটু আমাকে কনফার্ম করো যে লিখে নিছো কিনা, একটু জানাও। ওকে, লিখে নিছো? একটু কমেন্টে জানাও যে লিখে নিছো কিনা। ওকে ওকে, তো চলো আমরা আমাদের এখনকার পড়া শুরু করি। ওকে, তো প্রথমে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়ব। এই অঞ্চলটা নিয়ে আমরা শুরুতে একটা বেসিক ধারণা লাভ করি। ওকে, ওকে, ঠিক আছে। দেখো আজকে আমরা একদম নতুন একটা ফিচারে শিখব। এই যে দেখো, তোমরা দেখতে পারতেছো পুরা পৃথিবীটা আমরা দেখতে পারতেছি। এর মাঝে কিছু লাইন, পৃথিবীর উপর দিয়ে কিছু লাইন আছে যায়। এই লাইনগুলা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা একটু দেখি আমরা। যেমন ইকুয়েটর, এই লাইনটা হচ্ছে 0 ডিগ্রি লাইন, যেটা পৃথিবীর উপর দিয়ে গেছে। ঠিক এর উত্তরে 23.5 ডিগ্রি লাইনে রয়েছে ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বাংলায় কর্কট ক্রান্তি রেখা বলি। ঠিক এর দক্ষিণে রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, যেটাকে আমরা বলি মকর ক্রান্তি রেখা। আবার উত্তরে যদি যাই, আমরা দেখতে পারি আর্কটিক সার্কেল রয়েছে, যেটাকে আমরা সুমেরু বৃত্ত বলি, এবং নর্থ পোল বা সুমেরু বিন্দু বা উত্তর মেরু। এরপর রয়েছে অ্যান্টার্কটিক সার্কেল, যেটা আমরা কুমেরু বৃত্ত বলি। তারপর রয়েছে সাউথ পোল। ওকে, এখন একটু দেখি আমরা যে দেখো ইকুয়েটর, এই ইকুয়েটর জিনিসটা হচ্ছে 0 ডিগ্রি, যে ইকুয়েটরের উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এই যে ইকুয়েটরের বরাবর সূর্য একটা সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তো এই ইকুয়েটর বরাবর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় এই অংশটা সবচেয়ে বেশি উষ্ণ হয়, আর এই মাঝের অংশটা হয় নাতিশীতোষ্ণ, এর উপরের অংশটা হয় কি বরফাঞ্চল, একদম বরফ জমে থাকে।
আবার যদি দক্ষিণ গোলার্ধে যাই, এটা হচ্ছে সাউথ টেম্পারেট জোন, এই জিনিসটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, আর এটা হচ্ছে সাউথ কোল্ড জোন, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তো এইটা হচ্ছে মনে করো ইকুয়েটর লাইন। তোমরা কি বুঝতে পারছো যে ইকুয়েটরে কেন আমরা একটা উষ্ণ মণ্ডল দেখতে পারি? এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ইকুয়েটরে কেন আমরা উষ্ণ মণ্ডল দেখতে পারি, এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? এইটা একটু জানাও, এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তো দেখো, এই ইকুয়েটর বরাবর আমরা যদি রেড কালারটা ফলো করি, এই ইকুয়েটর বরাবর একটা সেম ক্লাইমেটিক জোন আমরা দেখতে পাচ্ছি। এই দেখো রেড কালার, রেড কালার, এইখানেও রেড কালার। তার মানে এই ইকুয়েটোরিয়াল জোন বরাবর আমরা একটা সেম ক্লাইমেটিক রিজিয়ন দেখতে পাচ্ছি, তাই না? এই ইকুয়েটোরিয়াল জোন বরাবর সেম ক্লাইমেটিক রিজিয়ন দেখতে পাচ্ছি। তার মানে তোমরা বুঝতে পারলা যে এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখার উভয় দিকে, উভয় দিক মানে কি, এই যে 0 ডিগ্রি, 0 ডিগ্রির নর্থে আর 0 ডিগ্রির সাউথে, 0 ডিগ্রির নর্থে এবং 0 ডিগ্রির সাউথে, এই উত্তর ও দক্ষিণ আনুমানিক 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ইকুয়েটোরিয়াল জোনটা অবস্থিত, যেটাকে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে থাকি। তো দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর অববাহিকা এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, অর্থাৎ ওই যে আমরা সাউথ আমেরিকার কিছু জিনিস দেখলাম, তারপরে রাহাত, এটা বারবার বোঝানো যাবে না, তাহলে পুরাটা তো কমপ্লিট করতে পারবো না ভাইয়া। একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, আমি আরেকবার বলতেছি, ক্লিয়ার হয়ে যাবে। আর একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, এটা শেষ মুহূর্তের প্রস্তুতি, শুরুর মুহূর্তের প্রস্তুতি না কিন্তু। তো এই 0 ডিগ্রি বরাবর সূর্য সারা বছর যেহেতু লম্বভাবে কিরণ দেয়, এই অংশটাতে ইকুয়েটোরিয়াল জোন, এই অংশটাতে ইকুয়েটোরিয়াল জোন তৈরি হয়েছে। এই অংশটাতেই আমরা ইকুয়েটোরিয়াল জোন দেখতে পারি, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখতে পারি। মূলত দক্ষিণ আমেরিকা, আমরা যদি আরেকবার একটু দেখি, এই যে দেখো আফ্রিকার যে রেইন ফরেস্ট রয়েছে সেই অংশটা, সরি, আফ্রিকার যে রেইন ফরেস্ট রয়েছে সেই অংশটা, দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঞ্চলটা, তারপরে ইন্দোনেশিয়ার জাভা এই অঞ্চলটা, তারপরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এই অঞ্চলটা, এই অঞ্চলগুলো মিলে আমরা ইকুয়েটোরিয়াল জোনটা দেখতে পারি। তো এর বৈশিষ্ট্যসমূহ কি? এর বৈশিষ্ট্যটা হচ্ছে এর অধিক তাপ থাকবে এবং বৃষ্টিপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হবে। এই দুইটা একটু লিখে ফেলো, অধিক তাপ এবং বৃষ্টিপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। আর নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিবে। এখন আমরা এই দুইটা বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করব এবং এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা বৈশিষ্ট্য লেখা হয়ে গেলে আমাকে বলবা। লিখছো?
লিখছো নাকি? লেখা শেষ। এখন আমরা একটু দেখি। ওকে, এখন আমরা একটু দেখি। ওকে, দেখো অধিক তাপ ও বৃষ্টিপাত কেন হবে। দেখো এই যে পৃথিবী না, তো এইটা 0 ডিগ্রি অঞ্চল। তাহলে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই অংশে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এই অংশে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার জন্য এই অংশটাতে আমরা উত্তপ্ত বেশি হতে দেখি। এবং উত্তপ্ত বেশি হওয়ার ফলে কি হয়, এই অংশে যে ওয়াটার বডি থাকে, এই ওয়াটার বডি থেকে পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। এই ওয়াটার বডি থেকে পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়, তাই না? এই ওয়াটার বডি থেকে পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে এইটা আবার ঘনীভূত হয়ে মেঘে জমাট বাঁধে এবং মেঘে জমাট বেঁধে এই অঞ্চলে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত ঘটায়। যেহেতু প্রতিদিনই এইখানে উত্তপ্ত একটা আবহাওয়া বিরাজ করছে, তাপমাত্রা অনেক বেশি থাকছে, যার জন্য অনেক পরিমাণ পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠছে এবং বাষ্প হয়ে উপরের দিকে উঠার ফলে মেঘ জমাটবদ্ধ হয়ে পরবর্তীতে বৃষ্টিপাত হয়। এবার আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো কিনা অধিক উত্তাপ এবং অধিক বৃষ্টিপাতের কারণটা কি? এটা একটু আমাকে জানাও, এইটা আমাকে একটু জানাও। এইটা আমার একটু জানাও। বলো। বুঝতে পারছো কিনা আমাকে বলো। ওকে, তার মানে আমরা প্রধান দুইটা বৈশিষ্ট্য কিন্তু বুঝে ফেললাম। এরপর বায়ুর চাপ এবং প্রবাহটা বুঝি। এইখানে বলা হয়েছে অধিক উত্তাপের কারণে এই অঞ্চলে একটা স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। কোনো জায়গায় সূর্য যখন সারা বছর লম্বভাবে কিরণ দেয়, খুব মনোযোগ দিয়ে শোনো, এইখানকার যে বাতাস থাকে বা এয়ার থাকে, এই এয়ার তখন করে কি, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এই এয়ার কি করে, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এবং তখন কি হয়, এয়ার যখন হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তখন এই অংশটা একটা ফাঁকা জায়গা তৈরি হয় এবং এই ফাঁকা জায়গাটায় আমরা দেখতে পারি লো প্রেশার তৈরি হয়। অর্থাৎ যেখানে তাপমাত্রা বেশি, হিট যত বেশি হবে, প্রেশার তত কম হবে। অর্থাৎ তাপমাত্রা বেশি হলে সেখানে লো প্রেশার ক্রিয়েট হবে, যার জন্য এই নিরক্ষীয় অঞ্চলে একটা স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এই নিরক্ষীয় অঞ্চলে একটা স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। ফলে উপক্রান্তি উচ্চচাপ বলয়গুলো থেকে অয়ন বায়ু এই অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে, অর্থাৎ আশেপাশে যে হাই প্রেশার জোন আছে, সেই হাই প্রেশার জোন থেকে তখন এই বায়ুগুলা লো প্রেশার জোনে আসে। কেননা বায়ুর ধর্মই হচ্ছে হাই প্রেশার থেকে লো প্রেশার জোনের দিকে প্রবাহিত হওয়া। ফলে এই অঞ্চলে আমরা দেখতে পারি যে একটা স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় এবং উপক্রান্তীয় অঞ্চলে যে উচ্চচাপ বলয়গুলো থাকে, এই উচ্চচাপ বলয়গুলো থেকে এই নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়।
তো এই অঞ্চলে অনুভূমিক বায়ুপ্রবাহ নেই বলে মনে হয়, তাই না? এই অঞ্চলে অনুভূমিক বায়ুপ্রবাহ নেই বলে মনে হয়। এটার মানে কি? দেখো, যখন বায়ু অধিক পরিমাণ তাপ পাচ্ছে এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন এইটা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠছে ও আনুভূমিকভাবে, অর্থাৎ ভূমির সমান্তরালে কোনোভাবে বায়ু প্রবাহিত হইতেছে না। ভূমির সমান্তরালে কোনোভাবে বায়ু কিন্তু প্রবাহিত হইতেছে না। তো এইটাকে এই জন্য আমরা নিরক্ষীয় শান্ত বলয় হিসেবে চিনে থাকি। তো বায়ুর চাপ এবং প্রবাহ, এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার? একটু জানাও। ওকে, শামসুন নাহার, তুমি জয়েন করছো কখন? তুমি তো অনেক দেরিতে জয়েন করছো। ওকে, আরেকবার বলতেছি, একবারই বুঝো, হ্যাঁ? আরেকবার। এগুলো রকেট সায়েন্স না, আরেকবার বলতেছি। দেখো, 3টা বিষয়: নিম্নচাপ তৈরি হয়, আর কি ছিল? নিম্নচাপ, উচ্চচাপ বলয় থেকে বায়ু প্রবাহ হয়। 3, আনুভূমিক বায়ু প্রবাহ নেই। ওকে, এই 3টা আবার শুরু করি। হ্যাঁ, এই 3টা আবার শুরু করি। খুব মনোযোগ দিয়ে দেখো, নিম্নচাপ কেন তৈরি হয়? এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার জন্য এই অংশে উচ্চ তাপ বিরাজ করে। কোথায় উচ্চ তাপ বিরাজ করলে সেইখানকার বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, যার জন্য এই অংশে একটা লো প্রেশার ক্রিয়েট হয়। এই অংশে একটা লো প্রেশার ক্রিয়েট হয়। তো আশেপাশে উপক্রান্তীয় অঞ্চলে যে হাই প্রেশার জোনগুলো আছে, এই হাই প্রেশার জোনগুলো থেকে বায়ু এই লো প্রেশার জোনে আসা শুরু করে, আর এভাবে এখানকার বায়ুটা প্রবাহিত হয়। আর সেকেন্ডলি, এইখানকার বায়ু যেহেতু উপরের দিকে হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে,
যার জন্য ভূমির সমান্তরালে বায়ু প্রবাহ হয় না, হয় হচ্ছে উপর থেকে নিচে, যার জন্য এই অংশে আনুভূমিক বায়ু প্রবাহ নাই। এবার বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? বাকিটা বলো। বাকিরা বলো। এই অংশটায় লো প্রেশার, চারপাশে হাই প্রেশার, এবং সব লো প্রেশারের বায়ু এই অংশে আসা শুরু করে। আর বায়ু কি হয়? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ভূমির সমান্তরালে কোনো বায়ু প্রবাহ হচ্ছে না, হচ্ছে ভূমি থেকে উপরের দিকে, যার জন্য আনুভূমিক বায়ু প্রবাহ নেই। এবার আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে, তাইলে আমরা এখন পরের টপিকটাতে যাই। এখন দেখো আরেকটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। হ্যাঁ, এইটা একটু বুঝবো। আরেকটা টার্মিনোলজি কি আছে? পরিচলন বৃষ্টিপাত। তো চলো সেইটা, এই বোর্ডে জায়গা নাই, পরের বোর্ডে যাই। পরিচলন বৃষ্টিপাত জিনিসটা কি এবার একটু সেটা বোঝানোর ট্রাই করি। প্রত্যেকে আবার মনোযোগ দাও, আবার রিথিঙ্ক করো, প্রত্যেকে আবার রিসেট করো নিজেকে। হ্যাঁ, আবার নতুন আরেকটা জিনিস শিখবো। কি জিনিসটা? পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত ইংরেজিতে এটাকে বলে কনভেকশনাল কারেন্ট। কনভেকশনাল কারেন্ট ইংরেজিতে কি বলে? এটাকে কনভেকশনাল কারেন্ট। তো চলো এবার আমরা একটু শুরু করি। পরিচলন বৃষ্টিপাত হয় প্রতিদিন বিকেলে, এখানে পরিচলন বৃষ্টিপাত হয়, এই কথাটার মানে কি বুঝাইলো? প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয়, এই কথাটার মানে কি বুঝাইলো? সেটা হচ্ছে, ধরো এইটা একটা নালা, এটা একটা ওয়াটার বডি। সূর্য প্রতিদিন এখানে মানে এই অঞ্চলটাতে লম্বভাবে কিরণ দিচ্ছে। এখন সূর্য প্রতিদিন এই অঞ্চলটাতে লম্বভাবে কিরণ দেওয়ায় এইখানকার যে জলীয় বাষ্প, এখানকার যে পানি আছে, এইটা জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। এটা জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়, এবং জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠার পর এইটা করে কি? মেঘ তৈরি করে, ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। এই মেঘ আবার পরবর্তীতে বৃষ্টিপাত ঘটায়। এই পানিটা আবার পরবর্তীতে এই যে আবার যেখান থেকে শুরু হয়েছিল আবার এখানে ফিরে আসে। তার মানে এখানে কিন্তু আমরা একটা সাইক্লিক প্রক্রিয়া দেখলাম। সূর্য তাপ দিচ্ছে, পানি বাষ্পীভূত হয়ে উপরে যাচ্ছে, এই বাষ্পীভূত অংশটা ঘনীভূত হয়ে মেঘ তৈরি করছে, মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে। এই যে প্রতিদিনের যে পানির এই চক্রটা, এই যে বৃষ্টিপাতের এই ধরনটা, এইটাকে বলে পরিচলন বৃষ্টিপাত। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো এখন, এই পরিচলন বৃষ্টিপাতটা ক্লিয়ার কিনা?
বলো ক্লিয়ার কিনা পরিচলন বৃষ্টিপাতটা? ক্লিয়ার, ওকে। বাকিরা ওকে। তার মানে এখন আমরা একটু সামারি করি। এই ব্যাপারগুলো তো তোমরা উদ্ভিজ্জ কি আছে, এই ব্যাপারটা একটু আমার বলতে হবে, এই উদ্ভিজ্জের ব্যাপারটা। আরেকবার আমরা একটু 3D ভিউতে যাই। এই যে দেখো জোন অফ ভেজিটেশন, যে জায়গাটাতে নিরক্ষীয় জলবায়ু, হ্যাঁ, যে জায়গাটাতে এই যে দেখো লাল রং নিরক্ষীয় জলবায়ু আছে, ওই জায়গাটাতেই দেখো একটা বিশেষ ধরনের ভেজিটেশন গড়ে উঠছে। যে জায়গাটাতে নিরক্ষীয় জলবায়ু আছে দেখো, আর সেই জায়গাটাতে একটা ভেজিটেশন গড়ে উঠছে এই ইকুয়েটর বরাবর। এখন দেখো, এখন এই জায়গাটাতে এরকম ভেজিটেশন গড়ে ওঠার কারণ কি? তোমরা অনেকেই রেইন ফরেস্টের নাম শুনে থাকবা। তাই না? রেইন ফরেস্ট জিনিসটা কি? বাংলা করলে দাঁড়ায় বৃষ্টি অরণ্য, বৃষ্টির জঙ্গল। এখন তোমরা নিরক্ষীয় জলবায়ুর সাথে কানেক্ট করতে পারবা। প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয়, প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয়, যার জন্য এই অঞ্চলে একটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল গড়ে উঠেছে, যার জন্য এই অঞ্চলে একটা কি বলে বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্ট গড়ে উঠেছে। প্রতিদিনের বৃষ্টিপাত এবং সেখানকার আবহাওয়া এইখানে বিশাল একটা জঙ্গল গড়ে তুলতে হেল্প করছে, যেটাকে আমরা রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য হিসেবে চিনে থাকি। বিশেষ করে দেখো এই যে 0 ডিগ্রি যে লাইন বরাবর গেছে, এই 0 ডিগ্রি লাইন বরাবরই তোমরা এই রেইন ফরেস্টটা দেখতে পারবা, কেননা প্রতিদিনের বিকেলের পরিচলন বৃষ্টিপাতের কারণে। এবং বিশ্বের বিখ্যাত সব বন যেমন অ্যামাজন রেইন ফরেস্ট, কঙ্গো রেইন ফরেস্ট, ইন্দোনেশিয়ান জাভা রেইন ফরেস্ট, এই সবগুলো রেইন ফরেস্ট এই জলবায়ু অঞ্চলে তৈরি হয়েছে। তো এই হচ্ছে সেই জলবায়ু অঞ্চলের বিভিন্ন প্রাণী, পশু পাখি, খুবই ভয়ঙ্কর সব প্রাণী দেখা যায়। এই অ্যামাজন জঙ্গল সম্পর্কে পড়লেও তোমরা আইডিয়া পেতে পারো। এবার আমাকে একটু বলো এইটার অ্যান্সার কি হইতে পারে? ওকে, তাহলে সঠিক উত্তরটা কি? 1-এর ডি, পরিচলন বৃষ্টিপাত, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা বেশি, প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয়। চিত্রে কোন বনাঞ্চল দেখা যাচ্ছে এটা একটু জানাও। MCQ 2, চিত্রে কোন বনাঞ্চলটা দেখা যাচ্ছে?
ওকে, কমই হবে এটা। হ্যাঁ, আমি তো ঠিকই বলছিলাম, এটা কমই হবে, বুঝছো? এটা কি? ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তাহলে এই যে বনাঞ্চলটা দেখা যাচ্ছে, এই বনাঞ্চলটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট। বলো, নিম্নের কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায় না? মাদাগাস্কার, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, অ্যামাজন অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এবার একটু বলো, আমি একটু ইজি করে দেই। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, এটা ইন্দোনেশিয়ার দিকে, অ্যামাজন ব্রাজিলের দিকে, মাদাগাস্কার আফ্রিকা, আর স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপ, এইরকম বলা যায়। এবার এইটা বলো, 3 নাম্বারটা। তাহলে সঠিক উত্তরটা কি? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, মানে ইউরোপের উত্তর পশ্চিমের দেশগুলায় দেখা যায় না। ওকে, এরপর আমরা এটা স্কিপ করি, এবার ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ঢুকি। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তোমাদের কাছে ক্লিয়ার, আই হোপ। তোমরা প্রত্যেকে আমাকে নিরক্ষীয় অঞ্চল করে, নিরক্ষীয় অঞ্চলের জন্য 3টা করে পয়েন্ট, মেইন পয়েন্ট কমেন্টে একটু লিখে দাও। এক একজন এক এক রকম লিখবে এবং প্রত্যেকের পয়েন্ট তোমরা পড়বা, প্লিজ। একটু প্লিজ প্রত্যেকে কয়েকটা পয়েন্ট লিখে দাও। শোনো, 3টা হয়ে গেলে তাড়াতাড়ি ছেড়ে দিব, কোনো সমস্যা নেই। তোমাদের টেস্ট পরীক্ষাও চলতেছে এবং ঘুরে ফিরে দেখবা, তোমাদের জিওগ্রাফি পরীক্ষা হয়ে থাকলে দেখবে এরকম এই 3টা অঞ্চল নিয়ে ঘুরে ফিরে প্রশ্ন আসে, তাই না? এই 3টা অঞ্চল নিয়ে ঘুরে ফিরে প্রশ্ন আসে। 3টা করে পয়েন্ট লিখো। তিনটা করে পয়েন্ট লিখো। তাপমাত্রা, আরে তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, এটা তো অ্যাট্রিবিউট। তাপমাত্রা কেমন, আর্দ্রতা কেমন, বায়ুচাপ কেমন, এইটা লিখবা। বলো বলো বলো। হ্যাঁ, সূর্য তির্যক ভাবে না, সূর্য এখানে খারাপ ভাবে কিরণ দেয়। মানে মুফাসসির, সূর্য তো তির্যক ভাবে না, খারাপ ভাবে কিরণ দেয়। তারপর তাপমাত্রা অনেক, সূর্য লম্বাভাবে কিরণ দেয়, নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। ভেরি গুড আনোয়ার।
তারপর অধিক তাপ, বৃষ্টিপাত, হ্যাঁ ভেরি গুড, ওকে। চলো এবার আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবেশ করি। সবাই আবার রিসেট হও, আবার ব্রেন রিসেট করো প্রত্যেকে, আবার ব্রেন রিসেট করো প্রত্যেকে, আবার ব্রেন রিসেট করো প্রত্যেকে, রিসেট করো। রিসেট করে আমাকে জানাও ভাইয়া রিসেট রেডি, পরেরটার জন্য রেডি, কুইক। রিসেট অ্যান্ড রেডি প্রত্যেকে, ওকে। নতুন আরেকটা জিনিস শুরু করতেছি। রিসেট রেডি, ওকে। এখন দেখো খুবই মনোযোগ দিয়ে শোনো, একবার বলবো, একবারই বুঝতে হবে, একবার। ভূমধ্যসাগরীয় জলবায়ু কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই জলবায়ু অঞ্চলটা পৃথিবীর সবগুলো মহাদেশের পশ্চিম প্রান্তে দেখা যায়। পৃথিবীর সবগুলো মহাদেশের পশ্চিম প্রান্তে দেখা যায়, কিন্তু পৃথিবীর একটা বিশেষ অঞ্চলে এই মহাদেশটা বেশি দেখা যায়। পৃথিবীর একটা বিশেষ অঞ্চলে এই মহাদেশটা বেশি দেখা যায়। সেই বিশেষ অঞ্চলটা কি? ভূমধ্যসাগর অঞ্চল। সেই বিশেষ অঞ্চলটা হইল ভূমধ্যসাগর অঞ্চল। সেই বিশেষ অঞ্চলটা কি? ভূমধ্যসাগর অঞ্চল। এই ভূমধ্যসাগরটা হচ্ছে আফ্রিকার উত্তরে, ইউরোপের পশ্চিমে। এই যে মাঝখানের যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা হচ্ছে ভূমধ্যসাগর। এখন আমরা নামটা বিশ্লেষণ করি। নামটাতে বলা হচ্ছে ভূমধ্য, তার মানে ভূমির মাঝে। অর্থাৎ এই সাগরটা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার উত্তরাঞ্চল দিয়ে ঘেরা, এবং একটা দ্বীপ জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আটলান্টিকের সাথে কানেক্টেড। এই জন্য এটার নাম ভূমধ্যসাগর। এখন এই জলবায়ুটা এই ভূমধ্যসাগরীয় অঞ্চলেই সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়। এই জলবায়ুটা এই ভূমধ্যসাগরীয় অঞ্চলেই সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়, যার জন্য এই জলবায়ু অঞ্চলকে এই টাইপের জলবায়ু অঞ্চলকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলা হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো, নামকরণের যথার্থতা বুঝছো কিনা?
এই ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরোপের এই ভূমধ্যসাগরে এই ধরনের জলবায়ু, যে ধরনের জলবায়ুটা নিয়ে আমরা আলোচনা করতেছি, ইউরোপের ভূমধ্যসাগরে এই জলবায়ু অঞ্চলটা, এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু এ বাদেও পৃথিবীর সব মহাদেশের পশ্চিম প্রান্তে আমরা এই ধরনের জলবায়ু অঞ্চল দেখতে পারি। কিন্তু ভূমধ্যসাগরে সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায় জন্য এই অঞ্চলের জলবায়ু অনুযায়ী এই পুরো জলবায়ুটার নামকরণ করা হয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এখন দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য বলতেছে বৃষ্টিবহুল শীতকাল, বৃষ্টিহীন গ্রীষ্মকাল, বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আর নর্মালি এই জায়গার আবহাওয়া সারাটা জীবনে আমি দেখছি মেঘহীন থাকে, পরিষ্কার আকাশ থাকে এবং রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকে। এখন দেখো তোমরা দেখবা বাংলাদেশে আমরা যারা ছবি তুলি, কিন্তু যারা ইউরোপে ছবি তুলে দেখবা, ইউরোপে যারা ছবি তুলছে ওদের চেহারা না অনেক ভালো আসে, ওদের ছবি অনেক ভালো আসে। আর আমরা যারা বাংলাদেশে ছবি তুলি আমাদের ছবি দেখলেই বোঝা যায় এটা বাংলাদেশ থেকে তোলা, কেননা ওই অঞ্চলটাতে রৌদ্র করজ্জ্বল একটা আবহাওয়া আমরা দেখতে পারি। তো বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল এখানকার জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। ওকে, তো চলো এর পরেরগুলো একটু আমরা পড়ার চেষ্টা করি। সবাই তো এটা ক্লিয়ার। এখন আমরা দুইটা জিনিস শিখব। সেটা হচ্ছে, দাঁড়াও, উত্তরায়ণ প্লাস দক্ষিণায়ন। দ্বিতীয়ত বায়ু প্রবাহের দিক। এই দুইটা জিনিস শিখব। একটা কি উত্তরায়ণ, দক্ষিণায়ন, হ্যাঁ, আবার বায়ু প্রবাহের দিক। ওকে ভাই, তোমরা নামকরণটা এখনো বুঝতেছো না? তোমরা কি পড়ালেখা করো না এই 2 বছর কোনো? হ্যাঁ, এই 2 বছর কি কোনো পড়ালেখা করো নাই? ওকে, চলো এবার সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নটা বুঝি। ওকে, এই চিত্রটা একটু আমরা দেখি। নর্মালি আচ্ছা লিখো, মানে স্লাইডে যা আছে তা কিন্তু তুলতে হবে না, কারণ এই স্লাইড কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, স্লাইড তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা জাস্ট একটু কনসেপ্টটা বুঝো, আমার ইম্পর্টেন্ট ওয়ার্ডিংগুলো লিখতে পারো। ওকে, দেখো পৃথিবী আমরা সবসময় ভাবি এরকম গোল গোল, তো ঠিক আছে, কিন্তু একটা সোজা দাগ দিই। সবসময় পৃথিবীর গোল দাগটা দিতে গেলে আমরা করি কি, এরকম একটা সোজা দাগ দিই। কিন্তু পৃথিবী কিন্তু একটু হেলানো, প্রায় 23.5 ডিগ্রি হেলানো। তো দেখা যায়, কোনটা দিলে ভালো হয় দেখি। তো দেখা যায় ডিসেম্বর না, আগে সামারে শুরু করি।
এই সামার টাইমে বা গ্রীষ্মকালে পৃথিবী যখন চারদিকে এরকম তার কক্ষপথে এরকম করে ঘুরে এই এই সময়টাতে আসে, যে সময়টা আমাদের দেশে জুন মাস, এই সময়টাতে আসে, তখন পৃথিবীর যে উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থান করে। আমি যদি আরেকবার দেখাই, দেখো এই এই জিনিসটা হচ্ছে 0 ডিগ্রি। এখন একটু দেখো এই দক্ষিণ গোলার্ধ কত দূরে এবং উত্তর গোলার্ধ কত দূরে, কোনটা বেশি দূরে? দক্ষিণ গোলার্ধ দূরে। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসে আমরা দেখতে পারলাম যে পৃথিবীর যে উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে থাকে। এই উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে থাকে। আবার যখন আমরা ডিসেম্বর মাসে যাই, এই যে দক্ষিণ গোলার্ধ পৃথিবীর, এই দক্ষিণ গোলার্ধটা পৃথিবীর সবচেয়ে নিকটে থাকে, আর উত্তর গোলার্ধ পৃথিবী থেকে একটু মানে সূর্যের আলো থেকে একটু দূরে থাকে, যার জন্য আমরা সামার টাইমে জুন মাস পাই, আর অস্ট্রেলিয়াতে আমরা গ্রীষ্মকাল বা সামার টাইম দেখতে পারি ডিসেম্বরে। এই যে সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন, এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার? ওকে। তার মানে সূর্যের যখন উত্তরায়ণ ঘটে, উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সূর্যের যখন দক্ষিণায়ন ঘটে, সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। এবার আমরা দেখি যে গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের তাপমাত্রা 24 ডিগ্রি থেকে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়। আর গ্রীষ্মকালের মেঘমুক্ত আকাশ, শুষ্ক বায়ু এবং সূর্যের উলম্ব অবস্থানের জন্য বায়ুর তাপমাত্রা অধিক বৃদ্ধি পায়। ওকে, এইটা হচ্ছে সূর্যের উত্তরায়ণের ফলে ঘটে থাকে। তো এখন আমরা একটু বেসিক আলোচনায় আসি। এটা একটু বোঝার চেষ্টা করো, বায়ুর চাপ ও প্রবাহ, এটা বুঝলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এইটা পৃথিবী, খুবই মনোযোগ দিয়ে শোনো। এটা পৃথিবী, সূর্য সারা বছর এই অংশে লম্বভাবে কিরণ দিচ্ছে। তার মানে এই অংশে একটা লো প্রেশার আর এই অংশে একটা হাই প্রেশার, পৃথিবীর বায়ুর চাপ যদি পড়ে থাকো, তাই না? এই অংশে লো প্রেশার, এই অংশে হাই প্রেশার। তো হাই প্রেশার থেকে বায়ু এই লো প্রেশারের দিকে আসবে, হাই প্রেশার থেকে বায়ু এই লো প্রেশারের দিকে আসবে, তাই না? এখন দেখো, যখন সূর্য এই উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, এই লো প্রেশারটা কিন্তু এই ইকুয়েটোরিয়াল জোন থেকে একটু উপরে উঠে গিয়ে উপরে উঠে যাচ্ছে, এবং হাই প্রেশার জোনটা এইখানে থাকতেছে। এই লো প্রেশার জোনটা ইকুয়েটোরিয়াল জোন থেকে উপরের দিকে উঠে যাচ্ছে এবং হাই প্রেশার জোনটা আরেকটু উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই অংশে পুরা সিস্টেমটা একটু উপরের দিকে টান করতেছে, কেননা
সূর্যের উত্তরায়ণের ফলে এই লো প্রেশার জোনটা একটু উত্তর গোলার্ধে উঠে গেছে। এইটা আমাকে একটু বলো। রাজু আহমেদ, আমি এখন অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে বিজি, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিব না। 16910-তে ফোন করো এটা জানতে। পড়ার মাঝখানে হাবিজাবি কোশ্চেন নিয়ে আসে। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। বলো। কুইক বলো। এই যে বায়ুর চাপ আর প্রবাহ এই যে উত্তর দিকে সামান্য সরে যায়, এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? ওকে, ওকে, আরেকবার বলতেছি, দেখো সূর্য যখন নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই নিরক্ষরেখার এই অঞ্চলে লো প্রেশার তৈরি হয়, এই অঞ্চলে হাই প্রেশার তৈরি হয়, এবং হাই প্রেশার থেকে বায়ু এই লো প্রেশারের দিকে আসে। তো লো প্রেশারটা এখন কোথায়? 0 ডিগ্রির উপর। এখন সূর্যের যখন উত্তরায়ণ হয়, সূর্য কিরণ দেয় কোথায়? এই উত্তর গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়। তাহলে এখন কি হইল? এই লো প্রেশারটা একটু উত্তর দিকে উঠে গেল, হাই প্রেশার জোনটাও একটু উত্তর দিকে উঠে গেল। অর্থাৎ আগে হয়তো এই হাই প্রেশার জোন থেকে বায়ু এই লো প্রেশার জোনে এরকম করে আসতো। এইখানে ধরো আছে দেশ এ আর এখানে আছে দেশ বি। যখন সূর্যের উত্তরায়ণ হয় তখন এই লো প্রেশার জোনটা একটু উপরের দিকে উঠে যায়, তখন এই বি জোনে দেখা যায় একটা নিম্নচাপ তৈরি হয়, যার জন্য এই বায়ু প্রবাহটা, পুরা বায়ু প্রবাহটা একটু উত্তরের দিকে উঠে যায়। এই পুরা বায়ু প্রবাহটা সূর্যের উত্তরায়ণের ফলে পুরা বায়ু প্রবাহের সিস্টেমটা একটু উত্তরের দিকে উঠে যায়। ওকে, 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 ঠিক আছে। তাইলে আমরা দেখলাম যে বায়ুচাপ, আবার সূর্যের যখন দক্ষিণায়ন ঘটবে এই বায়ুচাপ বলয়গুলো আবার দক্ষিণের দিকে চলে যাবে। সূর্যের যখন দক্ষিণায়ন ঘটবে এই বায়ুচাপ বলয়গুলো আবার এরকম দক্ষিণের দিকে চলে যাবে। তো উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে একসময় বায়ুচাপ বলয়টা উত্তরের দিকে শিফট হয়, আবার দক্ষিণায়নের ফলে বায়ুচাপ বলয়টা দক্ষিণের দিকে শিফট হয়। এবার বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত দেখি। এবার বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত দেখি। যেটা বলছি যে এই অঞ্চলে সাধারণত শীতকালে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালে খুব একটা বৃষ্টিপাত হয় না। আর এই অঞ্চলের উদ্ভিদের মধ্যে দেখা যায় এই অঞ্চলের উদ্ভিদ বা আবহাওয়া মৃত্তিকা গম চাষের জন্য বিশেষ উপযোগী। তাই পিৎজা, বান, বার্গারের মতো খুব জনপ্রিয় রুটি নির্ভর খাবারগুলো কিন্তু আমরা দেখতে পাই। আর প্রাকৃতিক উদ্ভিজ্জের মধ্যে জলপাই খুবই বিখ্যাত এবং অনেক সময়ই মনে করো এমসিকিউতে এই জলপাইয়ের কথা কিন্তু চলে আসে। তো এই ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চল। তো এইখানে একটা সৃজনশীল দেয়া আছে, তোমরা যখন লেকচার স্লাইডটা হাতে পাবা
এই লেকচার স্লাইডটা হাতে পেলে এই সৃজনশীলটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এইখানেও একটা সৃজনশীল দেয়া আছে, এই সৃজনশীলটাও তোমরা লেকচার স্লাইডটা হাতে পেলে কিন্তু প্র্যাকটিস করতে পারো। ওকে, এরপর আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রবেশ করব। তো আমরা কি একটা নামাজের ব্রেক নিব এখন? তোমরা প্রত্যেকে আসবা তো? আসলে ব্রেকটা আমি দিব, প্রত্যেকে আসলে ব্রেকটা দিব, এটাই লাস্ট টপিক হবে। বলো ব্রেক দিব? এই মৌসুমী জলবায়ু অঞ্চলটাই মোটামুটি আমাদের লাস্ট টপিক হবে আর কি। তবে তোমরা পুরো চ্যাপ্টারের আমাদের রেডি স্লাইডটা তোমরা পেয়ে যাবা। এখন কি নামাজের ব্রেকটা দিয়ে দিব, তারপর পড়াবো, কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু জয়েন করতে হবে আবারও। ওকে, তাহলে আমরা একটা ব্রেক দেই। আমরা ব্যাক করব। ওকে,
ওকে এভরিওয়ান, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আরে বাবা, ওয়াক্ত হইলে যে নামাজ পড়া যায় নর্মাল বিষয়টা কি জানো না? যেহেতু আমরা একটা নতুন টপিক শুরু করবো, আমি চাই না ক্লাসের মাঝখানে ব্যাপারটা বন্ধ হোক। আজানের জন্য অপেক্ষা করতেছে। এটা কি মাগরিবের আজান যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেয়? ওকে, তাহলে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলটা শুরু করি। এখন সবাই আবার রিসেট করো মেমোরি, আবার রেডি হও, আবার রেডি হও, সবাই আবার রেডি হও, সবাই আবার রেডি হও। সবাই আরেকবার রেডি হও। ওকে, এখন আমরা মৌসুমী জলবায়ু অঞ্চল নিয়ে জানব, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। 3টা জলবায়ু অঞ্চল ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। একটু পানি খেয়ে নিই। মৌসুমী জলবায়ু অঞ্চলটা আমাদের বাংলাদেশের সাথে রিলেটেড। কেননা বাংলাদেশ এই মৌসুমী জলবায়ু অঞ্চলের আন্ডারে। কি বললাম? বাংলাদেশ এই মৌসুমী জলবায়ু অঞ্চলের আন্ডারে। তো মৌসুমী জলবায়ু অঞ্চল, এই জিনিসটা দেখা যায়, আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা দেখছিলাম প্রত্যেকটা মহাদেশের পশ্চিম প্রান্তে। মৌসুমী জলবায়ু অঞ্চলটা হচ্ছে প্রত্যেকটা মহাদেশের পূর্ব প্রান্তে। এই যে দেখো লেখা আছে প্রত্যেকটা মহাদেশের পূর্ব প্রান্তে। এখন এইটার নাম মৌসুমী জলবায়ু অঞ্চল কিভাবে হইল? হ্যাঁ, এটাই লাস্ট টপিক। ওকে, এইটার নাম কিভাবে মৌসুমী জলবায়ু অঞ্চল হইল? এইটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আর এইখানে হচ্ছে সৌদি আরব। প্রাচীনকালে সৌদি আরব থেকে ব্যবসায়ীরা ইন্ডিয়াতে ব্যবসা করতে আসতো। সৌদি আরব থেকে ব্যবসায়ীরা ইন্ডিয়াতে ব্যবসা করতে আসতো, এবং আবার শীতকালে তারা সৌদি আরবে ব্যাক করত। তো গ্রীষ্মকালে এমন একটা বাতাস, এমন একটা বায়ু প্রবাহ তারা পাইত, যেটা আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে ইন্ডিয়ান উপমহাদেশ বা ভারতীয় উপমহাদেশের ভিতরে ইন করে। তো এমন একটা বায়ু প্রবাহ ফলো করে তারা জাহাজ নিয়ে আসতো, যারা আরব সাগর, যে বায়ু প্রবাহ আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে ভারতীয় উপমহাদেশের দিকে মুভ করতেছে, এবং ওই বাতাসের সাথে সাথে জাহাজ নিয়ে তারা এই উপমহাদেশে আসতো। এবং যেহেতু বাতাসের বায়ু প্রবাহ ভারতের দিকে, তাদের ইজি হইতো আসা। এই বায়ু প্রবাহটাই আবার শীতকালে উল্টে যাইত। শীতকালে এই ভারত থেকে আরব সাগর কিংবা বঙ্গোপসাগরের দিকে চলে যেত, যেটা তাদের দরকার, যে এমন একটা বায়ু প্রবাহ যেটা আমাদের টেনে নিয়ে আবার সৌদি আরব নিয়ে যাবে। তো এইরকম একটা বায়ু প্রবাহই তারা শীতকালে দেখতো ইন্ডিয়া থেকে আরব সাগরের দিকে চলে যাচ্ছে। তো আবার তারা জাহাজ বোঝাই করতো, গাট্টি বোস্কা যেগুলো ব্যবসা বাণিজ্য করছে, আবার জাহাজ বোঝাই করে ওই বায়ু প্রবাহ ফলো করে করে সৌদি আরব চলে যেত। এই যে তারা ব্যবসা করতে আসলো, তারা এই ঘটনাটার নাম দিল মৌসুম। ব্যবসায়ের মৌসুম চলে আসছে। এই মৌসুম শব্দটা থেকেই হলো মৌসুমী শব্দটার উৎপত্তি। মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু।
গ্রীষ্মকালে এক রকমের বায়ুপ্রবাহ, গ্রীষ্মকালীন ঋতু, শীতকালে এক ধরনের বায়ুপ্রবাহ, শীতকালীন ঋতু। এইখান থেকে নামটা হয়ে গেছে মৌসুমী জলবায়ু। এখন তোমরা ক্লিয়ার কিনা বলো, এখন তোমরা ক্লিয়ার কিনা? নামকরণটা ক্লিয়ার? তো পৃথিবীর অনেক জায়গায় মৌসুমী জলবায়ু দেখা যায়, তবে ভারতীয় উপমহাদেশে এই ব্যবসায়ীদের নামকরণ থেকেই নামটা হয়ে গেছে মৌসুমী জলবায়ু। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? নামকরণটা কি ক্লিয়ার? ওকে, এখন আমরা একটু বৈশিষ্ট্যগুলো পড়ব, বৈশিষ্ট্যগুলো কেন হয় এটা বুঝবো, তাহলে এই একলা একলা লিখে ফেলা যাবে। আমরা বাংলাদেশের বৈশিষ্ট্যটা লক্ষ্য করি। বাংলাদেশের বৈশিষ্ট্যটা লক্ষ্য করি। বাংলাদেশে আমরা যেমন কি দেখতে পারি, আর্দ্র ও বৃষ্টিবহুল শীতকাল এবং শুষ্ক এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল, যেইটা আমরা ভূমধ্য সাগরের একদম অপোজিট। ভূমধ্য সাগরে কি হয়, যে বায়ু প্রবাহটা গ্রীষ্মকালে ঢুকে, ওই গ্রীষ্মকালের বায়ু প্রবাহতে কোনো জলীয় বাষ্প থাকে না। ওই গ্রীষ্মকালের বায়ু প্রবাহতে জলীয় বাষ্প থাকে না, যার জন্য বৃষ্টিও হয় না। কিন্তু আমাদের এখানে যে মৌসুমী বায়ু প্রবাহটা ঢোকে, এই মৌসুমী বায়ু প্রবাহেতে ওয়াটার ভ্যাপর থাকে। এই ওয়াটার ভ্যাপর থাকার জন্য বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে আমরা আমাদের এই এলাকায় বৃষ্টি দেখি, শীতকালে বৃষ্টি দেখি না। ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি পরিবর্তিত হয় এবং গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগ এবং শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। আবার সবাই রেডি হও, খুবই কঠিন একটা টপিক বুঝতে চাচ্ছি। আবার সবাই রেডি হও, খুবই জটিল এবং কঠিন একটা টপিক বুঝতে যাইতেছি। খুবই জটিল এবং কঠিন একটা টপিক, খুবই জটিল এবং কঠিন একটা টপিক। ওকে, দেখো খুবই মনোযোগ দিয়ে শুনবা। সেটা হচ্ছে, আমাদের মধ্যে কেউ কেউ থাকে না যাদের রাগ অনেক দ্রুত বাড়ে এবং অনেক দ্রুত কমে যায়। আবার কেউ কেউ থাকে না যে রাগে না রাগে না রাগে না, কিন্তু হঠাৎ রাগ করলে এমন রাগই করে তার রাগ আর ভাঙানো যায় না। এরকম থাকে কিনা বলো, কে কে আসো আমার মতো হঠাৎ করে রাগও আবার রাগ কমে যায়? কে কে আসো বলো, হঠাৎ করে রাগও আবার রাগ কমে যায়? তাসনিম বিনতে আজিজ, কি ক্লাস কি অনেক খারাপ নিতেছি? ওকে, না না আমি ওরকম রাগি না। দেখো তো এইরকম একটা ঘটনা ঘটে ল্যান্ড আর ওয়াটারের ক্ষেত্রে। একটা থামস রুল, ল্যান্ড দ্রুত গরম হয়, দ্রুত ঠান্ডা হয়। ওয়াটার আস্তে গরম না ধীরে, ধীরে গরম, ধীরে ঠান্ডা। তো এই থামস রুলটা আমরা একটু মনে রাখবো। এখন দেখো কি হয়। আরেকটা থামস রুল কি, হাই প্রেশার থেকে লো প্রেশারে বায়ু প্রবাহিত হয়। ওকে, দেখো ভারতীয় উপমহাদেশ আর এদিকে কি হিমালয় পর্বতমালা, রাইট? এখন দেখো
সূর্যের যখন উত্তরায়ণ ঘটে, সূর্য উত্তর গোলার্ধে কিরণ দেয়, হ্যাঁ, উত্তর গোলার্ধে আমাদের ভারতীয় উপমহাদেশ আছে। যখন ল্যান্ডের উপর কিরণ দেয়, ল্যান্ড দ্রুত গরম হয়ে যায় এবং দ্রুত গরম হওয়ায় এখানে লো প্রেশার তৈরি হয়। এবং আশেপাশে যে ওয়াটার বডি আছে, আশেপাশে যে ওয়াটার বডি আছে, এই ওয়াটার বডিতে আমরা দেখতে পারি হাই প্রেশার থাকে। এই ওয়াটার বডিতে হাই প্রেশার থাকে। তো বায়ু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হয়। বায়ু কি করে? হাই প্রেশার থেকে এরকম লো প্রেশারের দিকে প্রবাহিত হয়। তো বায়ু কি করতেছে? যখন হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হচ্ছে, অনেক পরিমাণ জলীয় বাষ্প কালেক্ট করে নিয়ে ভারতীয় উপমহাদেশে ঢুকতেছে। যেহেতু আরব সাগর এবং বঙ্গোপসাগর অতিক্রম করতেছে, অনেক পরিমাণ জলীয় বাষ্প কালেক্ট করে ভারতীয় উপমহাদেশে ঢুকতেছে। এবং এই ভারতীয় উপমহাদেশে ঢোকার পর এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা হিমালয়ে বাধা পায় এবং এই দেশে তখন বৃষ্টিপাত ঘটায়। তাহলে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর জন্য কিভাবে বৃষ্টিপাত হয় তোমরা বুঝতে পারছো? আমাকে একটু বলো, তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কেন গ্রীষ্মকালীন মৌসুমে বায়ু প্রবাহের জন্য বাংলাদেশে বৃষ্টিপাত হয়? কি বলে রূপা, এতভাবে বুঝালাম, বুঝো নাই? আচ্ছা বুঝাবো, শীতকালেরটা আগে বুঝো। শীতকালে হয় কি, লো প্রেশার তৈরি হয় এই ওয়াটার বডিতে, হাই প্রেশার তৈরি হয় ল্যান্ডে। তো ল্যান্ড থেকে এই লো প্রেশারের দিকে বায়ু প্রবাহিত হয়। আর যেহেতু ল্যান্ড থেকে লো প্রেশারে বায়ু প্রবাহিত হয়, যার জন্য জলীয় বাষ্প অত কালেক্ট করতে পারে না, যার জন্য বৃষ্টিপাতও হয় না। আমি একটু এখন বুঝাই, দেখো 3D ভিউতে বুঝাই, খুবই মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, দেখো গ্রীষ্মকালীন সময়ে সূর্যের যখন উত্তরায়ণ ঘটে, এই ল্যান্ডের উপর একটা লো প্রেশার তৈরি হয়। খুবই মনোযোগ দিয়ে দেখো, সূর্যের যখন উত্তরায়ণ ঘটে, এই ল্যান্ডের উপর একটা লো প্রেশার তৈরি হয় এবং এই আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে হাই প্রেশার অঞ্চল থেকে বায়ু এই লো প্রেশার অঞ্চলের দিকে ঢুকতে থাকে। হাই প্রেশার অঞ্চল থেকে বায়ু এই লো প্রেশার অঞ্চলের দিকে ঢুকতে থাকে এবং বায়ু করে কি, অনেক জলীয় বাষ্প কালেক্ট করে ভারতীয় উপমহাদেশে ঢুকতেছে, যার জন্য জলীয় বাষ্প এই যে সাদা অংশ দেখতেছে হিমালয়, এই হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। শীতকালে হয় কি, এই লো প্রেশারটা ক্রিয়েট হয় সাগরে আর হাই প্রেশার থাকে ল্যান্ডে, ভারতে। তখন এই হাই প্রেশার জোন থেকে এই লো প্রেশার জোনের দিকে বায়ু আসতে থাকে। হাই প্রেশার থেকে লো প্রেশার যেহেতু পুরা ভারত অতিক্রম করে আসে, ওই পরিমাণ জলীয় বাষ্প কালেক্ট করতে পারে না,
যার জন্য শীতকালে আমাদের দেশে এই অংশে কোনো বৃষ্টিপাত হয় না। আমি যদি আরেকবার বুঝাই তোমাদের, দেখো এইটা ধরো আমাদের বঙ্গোপসাগর, এইটা ধরো আমাদের বাংলাদেশ, আর এইটা ধরো হিমালয়। তাহলে বঙ্গোপসাগরে হাই প্রেশার আর আমাদের বাংলাদেশে লো প্রেশার, সূর্যের উত্তরায়ণ, ল্যান্ড দ্রুত গরম হয়, যার জন্য লো প্রেশার তৈরি হয়েছে। এই হাই প্রেশার জোন থেকে বায়ু করলো কি, এই যে জলীয় বাষ্প কালেক্ট করে নিয়ে বাংলাদেশে ঢুকলো এবং পাহাড়ি অঞ্চলগুলোয় বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটাইলো। আবারও কি করলো, এই হাই প্রেশার অঞ্চল থেকে বায়ু সব জলীয় বাষ্প নিয়ে এই বাংলাদেশে ঢুকলো এবং এই বাংলাদেশ অঞ্চলে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটাইল। শীতকালে কি হয়, শীতকালে আমরা দেখতে পারি এই বঙ্গোপসাগরে লো প্রেশার আর এই অংশে হাই প্রেশার তৈরি হয়। এই হাই প্রেশার আর লো প্রেশার, এই হাই প্রেশার অঞ্চল থেকে বায়ু চলে যায় বঙ্গোপসাগরে। দেখো এই অংশে তো কোনো জলীয় বাষ্প কালেক্ট করতে পারতেছে না, তাই শীতকালে এই অংশে কোনো বৃষ্টিপাতও হয় না। এই বঙ্গোপসাগরে এই অংশে জলীয় বাষ্প কালেক্ট হয়, এই সাগরের উপরই এরকম বৃষ্টিপাত হইতে থাকে। এবার বলো কে কে বুঝো নাই, এরপরও কে কে বুঝো নাই আমাকে বলো, এরপরও কে কে বুঝো নাই আমাকে বলো। বলো কে কে বুঝো নাই এরপরও। সবাই বুঝতে পারছো এখন? একটু সাইড দিয়ে দেখো কেমন লাগলো। এই যে 3D-তে যে বুঝাইলাম, আর কোনো সাবজেক্টে এরকম করে কি বুঝায় তোমাদের? আর কোনো সাবজেক্টে কি এরকম ইউজ করে বুঝায়, এরকম অ্যানিমেশন দেখায় কি বুঝায় আর কোনো সাবজেক্টে? ওকে, তো দেখো যখনই এখন একটু কিছু ইম্পর্টেন্ট টোটকা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে পরীক্ষায় যখন আসবে, পরীক্ষায় যাই আসুক খুবই মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষায় যাই আসুক, নিরক্ষীয় হোক ভূমধ্যসাগরীয় হোক, মৌসুমী জলবায়ু অঞ্চল আসলে তো এরকম ভারতীয় উপমহাদেশের মতো করে একটা ম্যাপ আঁকবা, গ্রীষ্মকালে দেখাবা বায়ু ঢুকতেছে, শীতকালে দেখাবা বায়ু বের হচ্ছে। ম্যাপ মাস্ট, ম্যাপ মাস্ট। হ্যাঁ, পরীক্ষা হাই প্রেশার লো প্রেশার ইংলিশে না বাংলায় উল্লেখ করো, নিম্নচাপ উচ্চচাপ। আবার যখন তুমি যখন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিয়ে কথা বলবা, এরকম একটা ম্যাপ আঁকবা, এরকম গোল ম্যাপ আঁকবা, এই অংশে এরকম 0 ডিগ্রি সূর্যের লম্বভাবে কিরণ, এগুলা এই অংশে দেখা দিবা। ভূমধ্যসাগরীয় অঞ্চল নিয়ে যখন আঁকবা, আফ্রিকা আঁকবা, ইউরোপ আঁকবা, এই অংশটা এরকম করে দেখা দিবা ভূমধ্যসাগর। তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, পরীক্ষায় যাই আসুক, পরীক্ষায় যাই আসুক, আমি দেখো না তোমাদের কিছু বুঝাইতে হইলে চিত্র আঁকি, কিছু বুঝাইতে হইলে আঁকা আঁকি করি, দেখো না কিছু বুঝাইতে হলে আমি দেখুন আগে কালার নিয়ে আঁকা আঁকি করি। মানে আমার স্লাইড দেখলে তো মানুষ ভাববে আমি তোমাদের ড্রয়িং ক্লাস নিছি, আমার স্লাইড যদি দেখে মানুষ তো ভাববে আমি তোমাদের ড্রয়িং ক্লাস নিছি। কিছু হইলে আঁকা আঁকি করি না, এরকম কিছু হইলে ম্যাপ যেখানেই দিতে পারবো ওইখানেই দিবা। ম্যাপ পচা হোক ভালো হোক মন্দ হোক, কাকের ঠ্যাং হোক বকের ঠ্যাং হোক পাখি হোক যেটাই হোক,
ম্যাপ দিতেই হবে। এইখান থেকে প্রশ্ন আসবেই এবং তোমরাও ম্যাপ আঁকবাই। ওকে, আমি যেটা বলছি কান খুলে শুনে রাখো। আর এখন একটা অ্যানাউন্সমেন্ট দিব। অ্যানাউন্সমেন্টের জন্য কি তোমরা রেডি কিনা আমাকে একটু বলো। অ্যানাউন্সমেন্টের জন্য তোমরা রেডি কিনা? অ্যানাউন্সমেন্টটা কি দিব? ওকে, সেটা হচ্ছে আমাদের এসএমপি কোর্সে স্টুডেন্ট ছিল একজন, যে কিনা এই যে আমি এরকম উপদেশ দিই না কিভাবে কি লিখবা কিভাবে কি আঁকবা সব ফলো করছে। সে এইচএসসিতে 2 পেপারেই মানে তার ধারণা, যেহেতু এমসিকিউ মিলানো যায় বাকিটা থেকে সৃজনশীল, তার ধারণা সে 50-এ 85 পাইছে সৃজনশীলে, মানে এমসিকিউ মিলায় দেখা গেছে। ধরো যদি নাও ধরি, সে তো 48-49 পাইছে 50-এ 50 পাইছে সৃজনশীলে। পরবর্তীতে আমাদের কাছে অ্যাডমিশন কোচিং করছে, 10 মিনিট স্কুলের অ্যাডমিশন করছে। পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়েও টিকছে। তোমরা যদি চাও আমি একদিন তোমাদের ওপেন গ্রুপটাতে ওকে এনে একটা ইন্টারভিউর মতো একটা পডকাস্টের মতো আলোচনা করতে পারি। জাস্ট তোমাদেরকে একটা গাইডলাইন দিবে এত অল্প সময় ও কীভাবে এত ভালো প্রিপারেশন নিছে, যদি তোমরা চাও। এখন তোমরা বলো কি বলবা। কি কেন না ভাইয়া, কেন কি কেন বলো। এরকম 2 জন আছে, একজনকে আমি 27-এর জন্য বেছে নিছি, ও 27-এর সাথে গ্রুপে জয়েন করবে। তারপরে আরেকজন হচ্ছে তোমাদের সাথে জয়েন করবে। তো তোমরা যদি চাও এরকম আমি একদিন একটা পডকাস্ট বা এরকম একটা অনুষ্ঠানই করব আর কি। সে অনেক পড়ছে, তোমাদের পড়তে সমস্যা কি? তোমাদের তো এখন টেনশন নাই ভাই জীবনে। জি ভাইয়া গাইডলাইন চাই, জি স্যার চাই। ওকে, বেশিরভাগ মানুষই চাচ্ছে। তাহলে আমি একদিন কথা বলি 10 মিনিট স্কুলের সাথে, এবং ওর সাথে আমি একটা জুমে একটা করি। আরেকটা হচ্ছে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হইছ তারা জুমে সরাসরি আমি লিঙ্ক দিব, তোমরা জয়েন করবা, তোমরা সরাসরি প্রশ্ন করবা। আর যারা ভর্তি হয় নাই তাদের জন্য ফ্রি গ্রুপে জাস্ট আমি ব্রডকাস্ট করব বিষয়টা। হ্যাঁ, ব্রডকাস্ট করব, তোমরা সরাসরি প্রশ্ন করলা, আমার কিছু প্রশ্ন থাকলো তোমরা শুনলা। আর যারা ভর্তি হয় নাই তাদেরও আমরা দেখাইলাম যে আমরা কিভাবে চিন্তা করতেছি। তাহলে আমাদের আরও বন্ধুবান্ধব আসলো আমাদের কোর্সে। তো এইরকম করে আমরা একদিন চিন্তা করতেছি। আর যেটা বললাম, চিত্র আঁকতেই হবে মাস্ট, চিত্র আঁকতেই হবে মাস্ট, চিত্র আঁকতেই হবে মাস্ট। প্রতিটা সৃজনশীলে চিত্র দেওয়ার চেষ্টা করবো। আমি কিচ্ছু বুঝি না ভাইয়া, কিভাবে চিত্র আঁকবো আমি কিছু জানি না। কোনো চিত্র না পাইলেও জাস্ট এইরকম করে ডায়াগ্রাম বানায় ফেলো, জাস্ট এইরকম করে ডায়াগ্রাম বানায় ফেলো কোনো চিত্র যদি না পাও। কিন্তু আমি কিচ্ছু জানি না, চিত্র আঁকতেই হবে, চিত্র ম্যাপ এগুলো আঁকতেই হবে, চিত্র ম্যাপ এগুলো আঁকতেই হবে। আমি কিছু জানি না। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। তো তোমাদের সাথে সামনে আবারও দেখা হবে নতুন একটা ক্লাসে। আমি জানি না তোমাদের আজকে ক্লাস কেমন লাগছে, অনেকদিন পর আবার ইন্টারাক্ট করলাম। আশা করতেছি তোমাদের ক্লাস ভাল লাগছে। তোমরাই বলো ক্লাস কেমন লাগছে। আশা করতেছি ক্লাস ভাল লাগছে। তো পরবর্তীতে আমরা নতুন আরেকটা অধ্যায় নিয়ে হাজির হব, এবং ওই পডকাস্টের ব্যাপারটা তো বললাম, ওই পডকাস্টের ব্যাপারটা আমি দেখি কতটুকু অ্যারেঞ্জ করতে পারি। আমি একটা পোস্ট দিব ফেসবুক গ্রুপে, তোমরা প্রত্যেকে কমেন্ট করবা সেই পোস্টে, তাইলে না আমি দেখাইতে পারবো দেখেন এই যে আমার স্টুডেন্টরা এই ধরনের আয়োজনের জন্য রাজি, ওরা চায়। ওকে, তাহলে পোস্ট দিব, তোমরা সবাই ওখানে কমেন্ট করবা। ওকে,
তাইলে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমি দ্রুত পোস্টটা দিয়ে দিব এবং সেখানে তোমরা প্রত্যেকে কমেন্ট করবা যে তোমরা এরকম একটা পডকাস্ট বা গাইডলাইন চাও। ওকে, তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমি আল রাব্বি সিমেন্স আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। নেভার স্টপ লার্নিং।